অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। হয়ে যায়নি কারণ মেসি অবসর নেন নাই, মেসি ইনজুরির কারণে খেলছেন না। মেসিকে ছাড়া আর্জেন্টিনা আসলে হাতে অপশন কি আছে? আমরা কোপা আমেরিকায় দেখেছি ফার্স্ট ম্যাচ স্টার্ট করার পর মাঝখানে মেসি ছিলেন না, সেই সময়টায় উঠে যেতে হয়েছে, বাট সেমিফাইনাল ফাইনাল ওই টাইমটা আসলে মেসি খেলেছেন। কিন্তু ফাইনালের ক্রুশাল টাইমটায় মেসি যখন ভালো খেলছিলেন তখন তিনি উঠে যেতে হলো, এরপরে তো তাকে ছাড়াই তো আর দল জিতে দেখালো। এখন জিনিসটা আসলে হচ্ছে আর্জেন্টিনার তো অপশনও আছে। হ্যাঁ, ধরেন লাউতারো আলভারেস, নিকো গঞ্জালেস, গার্নাচো, আমি সবগুলো আর কি একসাথে বলছি, দিবালা, ফরওয়ার্ডে তো আপনার আরো হচ্ছে নতুন প্লেয়ারও হচ্ছে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো ওভারঅল 9 জন ফরওয়ার্ড আছে আর্জেন্টিনার এই দলটার মধ্যে। এই যে 2টা ম্যাচ রয়েছে আর্জেন্টিনার খেলার জন্য, শিওর শটকে দেখেন মিডফিল্ড থেকে যদি আসেন, ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ সম্ভবত শিওর শট, তাই না? এরপরে এখন সামনে তো আচ্ছা মিডফিল্ড থেকে এসে তো লাভ নেই, ফরওয়ার্ডেই আসেন আপনি। হ্যাঁ, ধরেন আগে ছিল ডি মারিয়া, মেসি আর হয় আলভারেজ অথবা লাউতারো। এখন ডি মারিয়াও নাই, মেসিও নাই। আবার এই জায়গায় দেখেন মেসি থাকলে আর্জেন্টিনার খেলার ফরমেশন হয় একটা, মেসি ছাড়া হচ্ছে গিয়ে আমরা কোপাতেই দেখলাম হচ্ছে আরেকটা। যেমন আমি বলি নিকোকে হয়তো একটা সুযোগ দেওয়া হবে পারে, নিকো ওয়াইড পজিশনে নিকোর একটা দাবি থাকবে নিকো গঞ্জালেজের। আর অন্য একটা পাশ যদি হিসাব করেন, মেসির কাছাকাছি মানের বা প্লেইং স্টাইলে যদি আপনি ফরমেশনে বা শেপে খুব পরিবর্তন না আনতে চান, তাহলে হয়তো পাওলো দিবালাকে খেলাতে হবে। মানে আইডেন্টিক্যাল যদি কাউকে খুঁজে বের করতে চান এই দলের ভিতরে, এই ছাড়া কি আর কে আছে? অর্থাৎ আর নইলে আপনাকে শেপটা পাল্টে ফেলতে হবে, যে শেপটা আর্জেন্টিনা কন্টিনিউ করছিল। তবে লিওনেল স্কালোনির সবচেয়ে অন্যতম বড় যেই গুণটা, সেটা হচ্ছে তিনি তার দলকে বিভিন্ন শেপে মানিয়ে নিতে পারেন। আর্জেন্টিনা কিন্তু প্রতি ম্যাচ বাই ম্যাচ তার ফরমেশন এবং টিম তিনি চেঞ্জ করেন ইউজুয়ালি। সেইখান থেকে আপনি বলতে পারেন যে কয়েকটা অপশন থেকে যেটা তার ভালো লাগবে সেটা তিনি কাজ করাবেন। প্রথম দফায় কাজ নাও করতে পারে, ধীরে ধীরে ওই সলিউশনটার দিকে। কারণ হচ্ছে আপনার 2টা পরিবর্তন তো করতেই হচ্ছে, কারণ মেসি মারিয়া ফরওয়ার্ডে তো 2টা পজিশনেই তিনি এই দুজনের সার্ভিসে তিনি পাচ্ছেন না, তো ওটাই আর কি দেখার। তবে নিকোকে আমার মনে হয় আসলে সুযোগ দেয়া হবে। নিকো আমার মনে হয় ফেয়ার অ্যামাউন্ট অফ সুযোগ পান আর্জেন্টিনা জাতীয় দলে, এটা নিয়ে বোধহয় খুব বেশি। আচ্ছা, আমি বোধহয় কোনো একটা জায়গায় বলছিলাম আর নিকো গঞ্জালেজ আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতেছেন, দুঃখিত ভুলে গেছিলাম। আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ উইনিং স্কোয়াডে থাকতে পারতেন, ইনজুরির কারণে তার আসলে থাকা হয়নি। আচ্ছা আসেন, এই প্রশ্নটা ভালো। ব্রাজিলে চলে যাবো আর্জেন্টিনা থেকে, নাকি আপনি মেসি থাকতে চান? না, মেসি আমার কাছে আর কিছু নেই। আচ্ছা ঠিক আছে, আমরা ব্রাজিলে যাই। এটিএম আবিরের প্রশ্ন, রাফিনহা বার্সাতে অনেক ভালো করেছে, তাহলে ব্রাজিলের কোচ তাকে দলে রাখলো না কেন? তার মানে কি কোচ যে ধাক্কাটা রাফিনহা খেয়েছেন সেই ধাক্কাটা আমরা খেলাম, তার মানে কি কোচ রাফিনিয়ার খেলা দেখেননি? আচ্ছা, কোচ রাফিনিয়ার খেলা তো অবশ্যই দেখেছেন, না দেখার তো কোনো কারণ নাই। হ্যাঁ, ওই যে আমরা যেটা মূল সত্যি বলছিলাম যে এক ম্যাচ ঠিক আছে হতে পারে সাসপেন্ডেড, রাফিনিয়াকে এমন ফুটবলার যে আরেকটা ম্যাচ ফাও না। আপনার তো আপনার ফরওয়ার্ড লাইনে ভিনিসিয়াসকে আপনি রেখেছেন, এনরিককে আপনি রেখেছেন, রদ্রিগো আছেন। রাফিনিয়া তো ভাই ফেলে দেওয়া প্লেয়ার না। হ্যাঁ, বা দলে এমনও না যে হচ্ছে গিয়ে ধরেন খুব মানে রোনালদো রিভালদো আছে। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছিলাম, রোনালদো রিভালদো রোনালদিনিও সব মনে করেন আছে, রাফিনিয়ার দরকার নাই। ঘটনা তো এরকম নাই, এটা আসলে ডরিবাল জুনিয়রই ভালো বলতেন। আচ্ছা ভাই, এখানে এটাও আপনি ভাবেন ডরিবাল জুনিয়র যদি রাফিনিয়াকে ছাড়া এই 2টা ম্যাচে সাকসেস পেয়ে যায়, পেতেই পারেন। তখন তিনি বলবেন
তার প্ল্যানেই ঠিক আছে। হ্যাঁ, তখন তিনি দুটো যুক্তি দেখাবেন। ফুল আইডিটা তিনি পেতেন। এক্স্যাক্টলি। মানে এমন বলছি না যে আর্জেন্টিনা ব্রাজিলে খেলে সুয়ারেজের গোল আর 100টা বেড়ে যেত, বাট হচ্ছে ওই ম্যাচ না, কিন্তু বাড়তেই পারতো। আমি বলছি না যে ধরেই নিচ্ছি না যে হচ্ছে ওর গোল বেড়ে যেত বা গোল আরো কমতো, বাট ওই ম্যাচ পপুলারিটিটা আরো পেতেন, কারণ তার যে ফিনিশিং, আমি বললামই তো, সুয়ারেজের কিছু মানে টিভিসি আছে, ইউটিউবে আপনি পাবেন। উরুগুয়েতে সুয়ারেজ ইজ ক্লোজ টু গড, মানে এইরকম একটা জায়গায় তাকে রাখা হয়। ইন্ডিয়া যেমন সচিন টেন্ডুলকার ক্রিকেটে, লুইস সুয়ারেজ ওইখানে ওই রকম। ডিয়েগো ফোরলান তাদের অনেক বড় তারকাই, কিন্তু সুয়ারেজকে লোকে অন্যভাবে ভালোবাসে। কারণটা কি বুঝেন? যে লোক হাত দিয়ে বল ঠেকিয়ে দেয়, পুরো বিশ্বে তিনি খলনায়ক হয়ে যান, মনে রাখা দরকার। কিন্তু তার দেশে তিনি নায়ক, ভয়ঙ্কর নায়ক। মানে
যদি তিনি এটার রেজাল্ট বের করতে না পারেন, আনিসুর রহমান জিকো নাই, তিনি তার মানে অন্য কোনো গোলকিপারকে প্রেফার করেছেন, সেই গোলকিপার যদি না রেজাল্ট বের করে দিতে পারেন, তখন এই প্রশ্নটা ওই গোলকিপারের দিকে যাবে না, যাবে হচ্ছে হাভিয়ার কাবরেরার দিকে, কোচের দিকে। তো কোচ যদি এই রেসপন্সিবিলিটি নিয়ে থাকতে পারেন, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আর আনিসুর রহমান জিকোর জন্য ধৈর্য ধরা ছাড়া এবং হার্ড ওয়ার্ক করা ছাড়া এই মুহূর্তে আর উপায় কি আছে? তিনি তার কাজটা করে যাবেন, কাবরেরার কাজটা করে যাবেন। কোনো একটা জায়গায় গিয়ে মীমাংসা হলে পরে আমরা আবার দেখব। কিন্তু বাংলাদেশের গোলকিপিংয়ের জন্য বা জাতীয় দলের জন্য আনিসুর রহমান জিকো আমার মনে হয় এখনও যথেষ্ট রেলিভেন্ট। আমরা তো লাস্ট সাফটাই তো হচ্ছে আমরা দেখেছি, লাস্ট সাফে কি দারুণ খেলেছেন তিনি। এরপর মানে আনিসুর রহমান জিকোকে আমার মানে একটা জায়গায় অন্য সবার থেকে একটু আলাদা মনে হয়, সেটা হচ্ছে একটা পয়েন্টে, সেটা হচ্ছে আনিসুর রহমান জিকো হচ্ছে বিগ ম্যাচ প্লেয়ার এবং বিগ ম্যাচ প্লেয়ার। তার মধ্যে আমার পার্সোনাল যদি বলি, আমার মনে হয় যে বাংলাদেশে এখনো যারা গোল বারেন জাতীয় দলে দাঁড়াচ্ছেন, আমার মনে হয় জিকো মানে অন্য কাউকে আমরা খাটো করছি না বা কোনো কিছু না, নাম্বার 1 বা নাম্বার 2 আলোচনা থাকতেই পারে, যে নাম্বার 1 আর নাম্বার 2 মিলিয়ে ঝিলিয়ে খেলা হবে। নয়ার খেললে তো আর স্টেগান সুযোগ পায় না, এই আলোচনা থাকতেই পারে। কিন্তু দলেই না থাকাটা তো একটা ট্রু অবাক, মানে ক্লিয়ারলি বাংলাদেশের 3টা বেস্ট গোলকিপারের ভেতরে সে একজন, ক্লিয়ারলি। যদি বেস্ট নাও হয়, যদি পারফরম্যান্স খারাপও হয়, এখন হাভিয়ার কাবরেরা হয়তো অনেকটা সময় নেবেন আসলে জিকোকে। আমার এই ব্যাপারটা মীমাংসা হওয়া উচিত বাংলাদেশের ফুটবলের স্বার্থেই, কারণ ম্যাচ ফিটনেসেরও একটা ব্যাপার আছে। অবশ্য জিকো হচ্ছে বসুন্ধরা কিংসের সাথে রেগুলার প্রি-সিজন এখন করে যাচ্ছে। তো আর বাকিদের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে বাকিরা এক্সপেরিয়েন্স গ্যাদার করছেন, জিকো তো এক্সপেরিয়েন্সড হয়ে গেছেন অনেকটা। এই জায়গায় আরেকটা জিনিস আছে, বসুন্ধরা কিংসের নতুন কোচ এসেছেন, উনারও ডিফারেন্ট ফিলোসফি থাকতে পারেন, কোন ধরনের গোলকিপার উনি প্রায়োরিটি দিবেন। আনিসুর রহমান জিকো নাকি মেহেদী হাসান শ্রাবণ নাকি হচ্ছে আসিফ, বসুন্ধরা কিংসের কোচের কথা বলছি আমি, অথবা মেহেদী। সো দেখা যাক সেই জায়গায় হচ্ছে গিয়ে নতুন করেও একটা হচ্ছে, কারণ অস্কার ব্রুজন থাকার সময় আমরা দেখেছি যে মেহেদী হাসান শ্রাবণ তিনি জিকোর সামনে চলে এসেছিলেন। আর ডিপেন্ডস। বাকিটা হচ্ছে কাজেম শাহর কপালটা খারাপ, কাজেম শাহকে মিডফিল্ডে খুব দরকার ছিল বাংলাদেশে। আবার এই জায়গায় হচ্ছে আপনার ক্লাবটা গেল, আবার ন্যাশনাল টিমের রাডারে থাকলো, থেকে ওখানে একটা ঝামেলা, মানে ইটস আ মেস ফর হিম, মানে কারণ কাজেম ডিজার্ভ করেন, সবকিছু বিপরীতে যাচ্ছে। কাজেম শাহর মতো ক্রিয়েটিভ মিডফিল্ডার বাংলাদেশের টিমে অভাব আছে, ঘাটতি আছে। আগের বার আমরা ন্যাশনাল টিম থেকে যেতে পারলাম না, ইনজুরি। আবার অস্ট্রেলিয়ার ওইটাতে গিয়েছে, ওটাতে ছিল, কিন্তু নেমেছে লাস্টের দিকে। স্টার্টিং ইলেভেনে থাকার মতো ফুটবল আসে। বাংলাদেশ রিলেটেড প্রশ্ন, মোহাম্মদ সাকি কাউসারের হামজা চৌধুরী কোন জায়গায় খেলবে? হামজা হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার। আপনি যদি এখনের বাংলাদেশ দলের পজিশন চিন্তা করেন, তাহলে হচ্ছে ধরেন মোহাম্মদ হৃদয় যে পজিশনটায় খেলেন সেই জায়গাটায় তিনি খেলবেন, বা নতুন কোচ বা হাভিয়ার কাবরেরা যদি ডাবল পিভটে খেলাতে চায় খেলাতে পারে। আমার মনে হয় যদি হামজা চৌধুরী বাংলাদেশে আসেন, আমার মনে হয় না হামজা চৌধুরীকে ডিফেন্সিভ মিডে খেলানো হবে। আমার মনে হয় হামজাকে খেলানো হবে আর একটু সামনে, নাম্বার 8-এ, নট রিয়েলি নাম্বার 6। এটাই তো বললাম, যদি ডাবল দিয়ে করেন একজনকে দিয়ে আরেকজনকে সামনে দিয়ে খেলাবেন। এই খেলানো ম্যাচের উপর ডিপেন্ড করবে, এবং বাংলাদেশের যে কোনো পজিশনে আমার মনে হয় হামজা চৌধুরী মানিয়ে নিতে পারবে। আচ্ছা, ওই যে ওই দিন উইঙ্গের খেলায় আমাদের একটা আড্ডা চলছিল, তখন একজন বলেছে যে হামজা বাংলাদেশের স্ট্রাইকারও খেলতে প্রবলেম আছে। কি প্রবলেম শোনেন? প্রবলেম হচ্ছে মানুষ তো না বুঝে বলবে হ্যাঁ হামজা 6টা ম্যাচ খেলা পেয়েছে, কোনো গোল করে নাই, কিন্তু সেটা ডিফেন্সিভ মিডফিল্ডার। বাংলাদেশের অন্যতম বড় সমস্যা কিন্তু এটা। আমার মনে হয় হামজা চৌধুরীকে আমরা স্ট্রাইকারও খেলা দিতে পারি। মানে আমরা মনে হয় খালি গোলকিপারটা ছাড়া বাকি সবাই গোল করবে, এটা এক্সপেকটেশন থাকে। কাগজ চিটতেছে, ঠিক আছে, ওই সবার এক্সপেকটেশন থাকে। এটা আমার অভ্যাস। কাগজ দেখাইতে মানে দিস ইজ গেটিং র। তারা বাংলাদেশ এগুলো শেষ করি ভাই। বাংলাদেশের কি এবার এফসি এশিয়া কাপে খেলার কোনো সুযোগ আছে? হ্যাঁ, এশিয়া কাপে খেলার সুযোগ এখনও বাংলাদেশের আছে। এশিয়া কাপ যেটা 2027 সালে হবে সৌদি আরবে, সেখানে 18টা দল সিলেক্ট হয়ে গেছে, 9টা গ্রুপ থেকে 18টা দল। বাকি রয়েছে 6টা স্পট। সেই 6টা স্পটে কোন কোন দল থাকবে সেটা হচ্ছে গিয়ে যে বাছাই পর্বে ড্রটা অনুষ্ঠিত হবে। প্রতিটা গ্রুপে 4টা করে দল থাকবে, প্রত্যেকটা গ্রুপ থেকে একটা করে চ্যাম্পিয়ন দল পরবর্তী রাউন্ডে যাবে। সো বাংলাদেশের এখনও সুযোগ থাকছে এশিয়া কাপে কোয়ালিফাই করার। যতটা সহজভাবে বলছি, মোটেও ততটা সহজ নয়, এবং বাংলাদেশের এই মুহূর্তের প্রেক্ষাপটে আরও সহজ নয়, সেটা অনেক অনেক কঠিন। মানে চাইলে তো বাংলাদেশ বিশ্বকাপও খেলতে পারে, সবকিছু ঠিকঠাক
কি থাকে যে রিয়াল নামলেই হচ্ছে গিয়ে মুড়ি মুড়কির মতো গোল করবে, আর যেহেতু হচ্ছে গিয়ে গোলের রাজা এমবাপ্পে তিনি চলে এসেছেন, আরো বেশি গোল করবে, এমবাপ্পে প্রত্যেক ম্যাচে হ্যাটট্রিক করবে, ভিনিসিয়াস প্রত্যেক ম্যাচে হ্যাটট্রিক করবে, এরকম ধারণা আর কি হচ্ছে। কিন্তু রিয়ালের এই দলটার মধ্যে তো যে আপনি যেটা বলেন চেঞ্জ হয়েছে, কিছু একটু থিতু হওয়ার জন্য সময় লাগবে, এবং এই সিজনটা আমার মনে হচ্ছে রিয়ালকে ইনজুরি আসলে ভোগাতে পারে। আগের বার আবার স্কোয়াড ডেপথ যেটা সেটা নিয়ে হচ্ছে কি আপনার অনেকাংশই কভার করে দেওয়া যায়, লাস্ট সিজনও তো আপনার ইনজুরিতে আসলে যদি কিছু ভোগায় তাহলে মিডফিল্ডটা ভোগাইতে পারে, যদি ওই পজিশনগুলোয় ফেদে ভালভার্দে এবং হচ্ছে শুয়েমানির আশানুরূপ জায়গায় নিয়ে যেতে না পারে। কারণ কুসের মতো ফুটবলার চলে গেলে তো সেটা একদিনে তো আর ওটা কভার আপ করা যায় না। জাভি বা সেরহিও বুস্কেটস চলে যাওয়ার পরে বার্সেলোনার এখনও তো আসলে ওই জায়গাগুলো খুব ভালো রিপ্লেসমেন্ট পায় নাই। বার্সেলোনা কেন্দ্রিক প্রশ্ন বার্সেলোনাকে নিয়ে। হ্যাঁ, সানাউল ইসলাম, ড্রেসিং রুম কন্ট্রোল এবং প্লেয়ার ম্যানেজমেন্টে কি জাভি এবং হান্সি ফ্লিকের বার্সার মধ্যে প্রধান পার্থক্য কিনা, যেটা দলের পারফরমেন্সে এখন দৃশ্যমান? দেখেন, জাভির টিম কন্ট্রোল, হান্সি ফ্লিকের টিম কন্ট্রোল তো আলাদা হবে, এটাই স্বাভাবিক। দুজন মানুষ কখনো এক হয় না, দুজন টিচারও কখনো এক হন না। কিন্তু জাভিও কিন্তু ডিসিপ্লিনের দিকে অনেক নজর দিয়েছিলেন প্রথম সিজনটায়, এবং তখন খুব শোনা যাচ্ছিল যে দেরি করে আসলে জরিমানা। আসলে হয় কি, সফল যখন কেউ হয়ে যান তখন সফলতার পেছনের কারণগুলো খুঁজে বের করা সহজ, আর যখন কেউ ব্যর্থ হন তখন তার পেছনে দায় খোঁজাও খুব সহজ, যেটা এই যে এখন খুব অবলীলায় বলে দেওয়া যাচ্ছে। হান্সি ফ্লিক কেবলই 4টা ম্যাচ গেছে, সেখানে পরিবর্তন অবশ্যই খুব দৃশ্যমান, এবং হান্সি ফ্লিকের আন্ডারে বার্সেলোনা দলটাকে এককভাবেও মনে হচ্ছে একীভূত করা গেছে, যে দলে এখনও গাভি, ফ্র্যাঙ্কি ডিয়ং, আরাহোর মতো ফুটবলাররা ইনজুরির কারণে যোগই দিতে পারেন নাই। আবার বার্নালের মতো ফুটবলার ইনজুর্ড হয়ে
এদিকে টানতে পারতাম তাহলে আমার মনে হয় ফুটবলেরও একটা চোখ রাঙানো দিতে পারতো ক্রিকেট, Cricket। ঠিক আছে। তো এই 3 দেশের মাসাল্লাহ যা আছে এটা দিয়েই আমরা একটা বিরাট বড় ফোর্স। হ্যাঁ, আর বাকি দেশেও ইংল্যান্ড অস্ট্রেলিয়া কিছু কিছু লোক হয়তো দেখেন এই হিসাবে। আর 2 নাম্বার। থার্ড খেলা টেনিস। টেনিস, থার্ড খেলা মনে হয় টেনিসই হবে। টেনিস আবার নাকি For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.